16 জুলাই 2024 আর 16 জুলাই 2025 এর মধ্যে কি কোনো পার্থক্য আমরা দেখছি? পার্থক্য নিশ্চয়ই আছে। পার্থক্যটা কি? শেখ হাসিনা নাই। আর কি পার্থক্য আছে? আওয়ামী লীগের যে দুঃশাসন, নিপীড়ন, নির্যাতন সেগুলো কি কমেছে কিনা? চাঁদাবাজি, সন্ত্রাস, স্বজনপ্রীতি, পাবলিকের ট্যাক্সের টাকা নিজেদের লোকদের চাকরি দেওয়া, লাইসেন্স নেওয়া, নিজের 14 গোষ্ঠীকে আপনার পাবলিকের ট্যাক্সের টাকায় নানা ভাতা দেওয়া, নানা চাকরি দেওয়া, নানা সুবিধা দেওয়া, সেগুলো কি থেমেছে? আপনার কি মনে হয়? এটা বোঝার জন্য আমরা কিন্তু সব বুঝি। আওয়ামী শাসনের একটি সুফল হচ্ছে যে অনেক ষড়যন্ত্রকে আমরা বুঝেছি, অনেক অন্যায়কে এখন বুঝতে শিখেছি। আওয়ামী লীগের সময় অনেক অন্যায়কে বুঝতে আমাদের একটু সময় লাগছে, কারণ আমরা আশা করি নেই যে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল এমনভাবে একটা দেশকে, নিজের দেশকে লুণ্ঠন করতে পারে, নিজের দেশের মানুষকে এরকম নিজের দেশের মানুষকে এরকম ভয়াবহভাবে নির্যাতন করতে পারে। তাদের নির্যাতন নিপীড়নের কোনো সীমা পরিসীমা ছিল না, এবং তাদের পতনের জন্য আমরা উন্মুখ হয়ে পড়ছিলাম এবং তাদের পতন হয়েছে। তো আমরা যে স্বপ্ন নিয়ে তাদের পতন ঘটালাম, বছর পর বছর যারা লড়াইটা করেন নাই আওয়ামী শাসনের বিরুদ্ধে, তারা অনেক কিছু আসলে অনুভব করবেন না। যারা লড়াই করেছেন, যারা নিঃস্ব হয়েছেন, যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা জানেন যে আওয়ামী দুঃশাসন কীরকম দুঃশাসন ছিল। সেই দুঃশাসনের ছোঁয়া যাদের লাগে না, যারা মনে করেন যে 15 দিনে একটা অভ্যুত্থান হয়ে গেছে, ইটস ভেরি আনফেয়ার, মানে ইটস অ্যাটিটিউড অফ ইনগ্র্যাটিটিউড, অকৃতজ্ঞতার একটা দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে কাজ করে। একটা দীর্ঘ লড়াইয়ের ফসল কিন্তু শেষ পর্যন্ত এক দফায় আসছে। সেই এক দফা কোটা আন্দোলন থেকে এক দফা গিয়ে আন্দোলনটা সফল হয়েছে। রাজনৈতিক দলগুলো কোটা বিরোধীদের তখনই সমর্থন দিয়েছে, তখনই তারা মাঠে নেমেছে যখন সেটা কোটা বিরোধী থেকে এক দফায় আসছে। সেই শাসনের অবসানের পর আমরা যে আশাটা করছিলাম, যে স্বপ্নের একটা যাত্রা শুরু হয়েছিল, সেই স্বপ্নটার খবর কি 1 বছর পর? আমরা যে স্বপ্ন নিয়ে যেখানে যেতে চাচ্ছিলাম, আমরা কি সেখানে যাচ্ছি, নাকি এই যে স্বপ্নের তৈরি যাদের হাতে আমরা তুলে দিয়েছি তারা আমাদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছে? সেই প্রশ্ন কেন 1 বছর পরে করতে হচ্ছে? সেই প্রশ্ন এখন সবার। আমরা যেতে চাচ্ছি একদিকে, আমাদেরকে কি কেউ অন্যদিকে নিয়ে যাচ্ছে কিনা? আওয়ামী দুঃশাসনের অবসানে আমাদের যে প্রত্যাশা ছিল যে সব কিছুতে একটা স্বচ্ছতা থাকবে, দুর্নীতি কমবে, দুর্নীতি কমছে, কোনো পরিসংখ্যান আছে? টাকা পাচার কমছে কি কমছে না, এটা হয়তো এই সরকারের সময় জানা যাবে না। কোনো পরিসংখ্যানকে বলছে যে দুর্নীতি ম্যাসিভ কমেছে, বরং বলছে ঘুষ আরও বেড়েছে, আগের চেয়ে বেড়েছে। আপনি সংস্কার করছেন, আসল সংস্কারের কোনো খবর নাই। এটা হলো ঘুষ দুর্নীতি বন্ধ করার জন্য একটা বড় সংস্কার দরকার ছিল। আরেকটা হচ্ছে যে আমাদের যে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, সেটা কি এখনো আছে? আওয়ামী লীগের সময় আমরা দেখছি যে পাবলিকের ট্যাক্সের টাকা নিয়ে তারা যা ইচ্ছা তা করেছে। আওয়ামী লীগের 15-20% মানুষ কিন্তু গত 15 বছরে খুবই ভালো ছিল, মানে নানা সুবিধা নিয়ে ভালো ছিল। তাদের এই সুবিধা দিতে গিয়ে বাকি 80% মানুষের পকেট কিন্তু খালি হয়েছে। অর্থাৎ পাবলিকের ট্যাক্সের টাকায় সবাই ট্যাক্সের টাকা নিয়ে তাদের দলীয় লোকদের দেয়া। তো এখনই কি নিয়োগ প্রক্রিয়ায় সেটা হচ্ছে কিনা? এখন লাইসেন্স কারা পাচ্ছে, টেন্ডার কারা পাচ্ছে, বাণিজ্য কারা পাচ্ছে, কারা আপনার পদ বাণিজ্য করছে, নানা ধরনের লবিং করছে, নানা ধরনের ধান্দাবাজি করছে। অর্থাৎ আওয়ামী লীগের যে সিস্টেম, শেখ হাসিনা যারা যে সিস্টেম ছিল, সেই সিস্টেমকে বদলাইছে। আমরা তো চাইছিলাম সিস্টেমের পরিবর্তন। এটা ডে 1 থেকে সম্ভব ছিল যদি আপনি চাইতেন। যাদের হাতে আমরা দায়িত্ব দিয়েছি তারা কি সেই সিস্টেমের পরিবর্তন কি চান না, সেটা তাদের কাজের মাধ্যমে 1 বছর প্রমাণিত হয়েছে। আপনি কি কথা বলতে পারছেন? আওয়ামী লীগের সময় আমরা যারা কথা বলেছি আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, আমাদের উপর যে প্রবল চাপ গিয়েছে, এখনই কি সেই চাপ কমেছে? এখনই কি আপনি কথা বলতে পারেন, সত্যি বলতে পারেন? আপনি সত্যি বলেন তো, বিভিন্নভাবে যারা সত্যি কথা বলে তাদের উপর দেখেছেন কি পরিমাণ আক্রমণ হয়, হাজার হাজার কমেন্ট, যেটা আওয়ামী সাইবার বাহিনী তো দেখা যায়নি। এবং আমি ধন্যবাদ জানাই এই মানুষদের যে এত গালিগালাজের পর তারা কিন্তু লিখে যাচ্ছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ কমেন্ট হয়। এবং লক্ষ লক্ষ কমেন্টটা কেন হচ্ছে, হাজার হাজার কমেন্টটা কেন হচ্ছে, এদেরকে কারা তৈরি করেছে আমরা কি বুঝি না? অর্থাৎ আওয়ামী লীগের অপশক্তির মধ্যে আরেকটা অপশক্তি তৈরি হয়েছে কিনা? ঘটনা যাই ঘটুক, নাগরিক হিসাবে আমরা কি করছি? আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা যারা কথা বলেছি তখন সবাই এক ছিলাম, কিন্তু আওয়ামী শাসনের অবসানের পর
আমরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে গেছি। বিশেষ করে আপনার যারা নানা অপশক্তি, অর্থাৎ আওয়ামী পতনের যে লড়াই, সেই লড়াইতে যে সবাই দেশপ্রেমিক শক্তি ছিল সেটা না। সেখানেও আওয়ামী লীগের মতোই আরেকটি অপশক্তি ছিল বা একাধিক অপশক্তি ছিল। সেই অপশক্তিগুলো চেয়েছিল আওয়ামী লীগ যে সুবিধাগুলো পাচ্ছে, যেভাবে লুটপাট করতেছে, আমরা কেন লুটপাট করতে পারবো না? আমরা তো লুটপাট করতে পারতেছি না, সব লুটপাট তো আওয়ামী লীগ করতেছে, আওয়ামী লীগ বড় বড় প্রজেক্ট করতেছে, সব তো তারাই খাইতেছে, আমরা তো খাইতে পারতেছি না। তো আরেকটা গ্রুপের ধান্দাই ছিল খাওয়া। এখন দেখুন সরকারি সিস্টেমের মধ্যে এই যে বইয়ের কাজ কারা পায়, বই ছাপানোর কাজ কারা পায়, নিয়োগ কারা পাচ্ছে, টেন্ডার বাণিজ্য কারা পাচ্ছে, পদ বাণিজ্য কারা পাচ্ছে, ট্রান্সফার কারা করছে, ঘুষ এত বাড়ছে কেন, আপনার ডোনেশনের নামে কি ঘটছে বলতে পারছেন? বাড়িতে বাড়িতে কি যে হামলা, নাগরিক হিসাবে আমাদের এটা প্রতিবাদ করতে হবে। আমরা আওয়ামী দুঃশাসন অবসান করেছি যে প্রত্যেকটা নাগরিক নিরাপদ থাকবে এবং বিচার হবে। বিচার কি দেখতেছেন? আওয়ামী লীগের যারা অপরাধী তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং তারা অনেকে আবার কাজ পাচ্ছে, এই সরকারের সময় কাজ পাচ্ছে, সেই খবরগুলো আসছে। সেই আওয়ামী অপশাসনের সহযোগীরা কাজ পাচ্ছে কিভাবে? তারা সর্বত্র রয়ে গেছে এবং আপনারা খবর পেয়েছেন লন্ডনের সম্পদ বিক্রি করতেছে, দেশে বিক্রি করছে না। আওয়ামী যেসব সাংবাদিকরা ছিল তারা কি সুন্দর বিখ্যাত, মানে কুখ্যাত এক সাংবাদিক ছিল যে সরকারের প্রেস মিনিস্টার না কিসের দায়িত্ব পেয়ে গিয়েছিল। যাই হোক, সে তার সম্পদ বিক্রি করছে না। অনেকে সম্পদ দেশে কিভাবে বিক্রি করছে সেগুলোকে আমরা বুঝি না। আমরা মানে আওয়ামী দুঃশাসন আমাদেরকে অনেক কিছু কিন্তু বোঝাতে সাহায্য করেছে, আমরা হয়তো প্রথম দিকে বুঝতে পারিনি। কিন্তু কথা হচ্ছে যে আমরা যে স্বপ্নের দিকে যাচ্ছিলাম সেই স্বপ্নের দিকে আমাদেরকে না ছুটে অন্যদিকে নিচ্ছে কিনা, আরেকটা অপশক্তি রাষ্ট্রের নেতৃত্বটাকে দখল করেছে কিনা, আরেকটা শক্তি আওয়ামী লীগের মতোই নানা লুটপাটে নিয়োজিত কিনা। আমি বলছি সরকারি সিস্টেম, সরকারি সিস্টেম আপনি যদি লুটপাট করতে চান, টাকা করতে চান, তাহলে কি করতে হয়? সরকারি সিস্টেমের মধ্যে ঢুকতে হয়। তা আওয়ামী লীগ কী করেছে? আওয়ামী লীগের লুটেরাদের টার্গেটটা কী ছিল? যে ছোটোখাটো টার্গেট না, তাদের টার্গেট ছিল সরকারি ব্যবস্থাটাকে দখল করে সেখান থেকে লুটপাটটা করতে সুবিধা হয় এবং তার পরিমাণটা অনেক বেশি। এবং এই যে পাবলিকের ট্যাক্সের টাকা, তাদের লক্ষ লক্ষ লোককে নিয়োগ দেওয়া, তাদেরকে লালন করা, ব্যবসা করা, মেগা প্রজেক্ট তারা এনেছে এবং এই যে লুটপাট করেছে তারা কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে নেই। আওয়ামী লীগ শুধু দেশের বর্তমান না, ভবিষ্যৎকে ধ্বংস করে গেছে। এখন নব্য আরেকটা অপশক্তি আসছে কিনা আপনি কি প্রশ্ন করতে পারেন? আপনি কি প্রশ্ন করতে পারেন যে গোপালগঞ্জে যে আক্রমণ হয়েছে, আমি দেখলাম যে এই মানুষ হত্যার পক্ষে অনেক লোক আছে না? আপনি মানুষ হত্যার পক্ষে থাকতে পারেন না, সেটা আওয়ামী লীগ হোক, এই সরকার হোক। আপনি যদি মানে দেশপ্রেমিক মানুষ হন, দলীয় লেজুর ভিত্তির বাইরে মানুষ হন, ধান্দাবাজ না হন, সভ্য সুস্থ মানুষ হন, তাহলে প্রতিটা হত্যাকাণ্ডের বিচার চাইতে হবে। বিনা ময়নাতদন্তে আপনি তো কাউকে কবর দিতে পারেন না এই ধরনের হত্যাকাণ্ডের ক্ষেত্রে। এবং এই হত্যাকাণ্ডকে আমরা কিন্তু অনেকে জায়েজ করার চেষ্টা করছি, যেটা আওয়ামী লীগের লোকজন তাদের হত্যাকাণ্ডকে জায়েজ করার চেষ্টা করেছে এবং এখনও করছে। তাহলে আমার পার্থক্যটা কোথায়? আপনি আগের হত্যাকাণ্ড আওয়ামী লীগ যেই ভাষায় কথা বলতে, এখনও কিন্তু একই রকম যুক্তি আমরা দিচ্ছি। কেন দিচ্ছি? অর্থাৎ আওয়ামী লীগরা যেই কারণে অপকর্মগুলো সাফাই দিত, এখনও কিন্তু নানা ধরনের অপকর্ম সাফাই দেয়। মানে আপনি একজন থেকে ঘুষ নিলেন, সাপোজ দেখা গেলো একজন থেকে আপনি 50 লাখ টাকা ঘুষ নিচ্ছেন, আপনি ওটাকে বলছেন ডোনেশন। আরেকজন নিলে বলতেছেন সে চাঁদাবাজ, সে ঘুষখোর। এবং এই চাঁদাবাজিকে ডোনেশন বলার জন্য প্রচুর লোক আছে, সেই আওয়ামী শাসনের মতো একই রকম সাফাই গাওয়ার প্রচুর লোক আছে। দোষকার যে টাকাটা দিয়েছে তার দোষ। মানে অবাক করার বিষয়, আমি যারা ইয়াং তাদের এই যুক্তি দেখে অবাক হই যে আপনি নিজের অপরাধটা দেখছেন না, আপনি কি করতেছেন? নিজের অপরাধ লুকানোর জন্য টাকা যে দিছে দোষ তার, সে কেন দিছে, সে কেন দিবে, আপনি কেন নিবেন? আসল প্রশ্ন এটা। আপনার আর্থিক সচ্ছলতা নাই। আওয়ামী শাসনের অবসানের একটি লক্ষ্য ছিল দেশের স্বচ্ছতা। সেই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা হবে, বিচারিক প্রক্রিয়া স্বচ্ছতা হবে, মানুষ নিরাপদে যাতায়াত করতে পারবে। সমস্ত বুদ্ধিজীবী আজকে কি বলছেন? গত 1 বছরের সবচেয়ে বড় ব্যর্থতা কি? মানুষের নিরাপত্তা। অর্থাৎ আওয়ামী শাসনে তো আমরা এক ধরনের ঝুঁকির মধ্যে ছিলাম, নানা ধরনের ফোন কল, নানা ধরনের চাপ, লিখতে গেলেই নানা ধরনের চাপের মধ্যে পড়েছেন। আপনি এখনো কি নিরাপদ বোধ করতেছেন? আপনি এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। আপনি এই যে যারা মানে বলা হয় যে কিংস পার্টি,
তাদের সম্পদের হিসাব চান, তারা টাকা কোথায় পাচ্ছে হিসাব চান, তাদের অফিসে খরচ কোত্থেকে আসে, তাদের সামনে পাবলিকের ট্যাক্সের টাকায় যে বাহিনী, তাদেরকে কেন এত নিরাপত্তা দেওয়া হবে? এতে কি পাবলিকের ট্যাক্সের টাকা খরচ করা হচ্ছে? আপনি পাবলিকের ট্যাক্সের টাকা তো দলীয় কার্যক্রম চালাতে পারবেন না। আন্দোলন কি শুধু এই 4-5 জনই করেছে? মানে 5-6 জন? এর বাইরে কেউ ছিল না? তারা কোথায়? আহতদের কথা শুনছেন? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি, তাদের কথা শুনতেছেন? তারা ব্ল্যাক আউট। আপনি ব্যবসায়ীদের কথা শুনছেন? গত 1 বছরে তারা কি ধরনের সমস্যা মোকাবেলা করছে দেখছেন আলাপ আলোচনায়। এবং মিডিয়া কিন্তু এক ধরনের সেলফ সেন্সরশিপে চলছে, শুধু মিডিয়া না, নাগরিকরাও চলছে। এবং আরেকটা বড় সমস্যা হলো আরেকটা সাইবার বাহিনী তৈরি হয়েছে আওয়ামী লীগের মতোই। সেই সাইবার বাহিনী মানুষকে এরকম অকথ্য ভাষায় গালাগালি করে হাজারে হাজারে। তাদের উদ্দেশ্য কি? আওয়ামী লীগের সাইবার বাহিনীর উদ্দেশ্য কী ছিল? তাদের লুটপাট, তাদের যে ভোট ডাকাতি, তাদের ক্ষমতায় থাকাকে অব্যাহত রাখা। এখন আপনি শুধু নির্বাচনের কথা বলেন তো, কথা বলেন, দেখেন যে কি পরিমাণ মানে অকথ্য ভাষায়, অশ্রাব্য ভাষায় মানে কি পরিমাণ আক্রমণ হয়। আমরা তো হাসিনার পতনের পর এই বিষয়টা আশাই করি নাই যে এই ধরনের নোংরা মানসিকতার লোক, হাজার হাজার লোক আপনাকে আক্রমণ করবে। এবং সেটা কেন? আপনি একটা যৌক্তিক কথা বলেন। কেউ নির্বাচন চাইবে, কেউ চাইবে না, কিন্তু যে নির্বাচন চাইবে তাকে আপনি ঝাঁপায় পড়ে আক্রমণ করবেন। তাহলে আমাদের দায়িত্ব কি? নাগরিকদের দায়িত্ব যেটা, সেটা আমি মনে করি আমাদের কথা বলতে হবে, আমাদের প্রশ্ন করতে হবে। সাপোজ ঢাকায় 9 তারিখে একটা ঘটনা ঘটেছে, সেটা 48 ঘন্টার মধ্যে কেউ জানে নাই, কোনো মিডিয়াতে আসে নাই। এর কারণ কি? আমরা কি প্রশ্ন করেছি? আমরা কি প্রশ্ন করেছি 48 ঘন্টার মধ্যে এই খবর কেউ জানলো না কেন? আমরা যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম, সেই স্বপ্নের মোটামুটি 12টা বেজে গেছে। তো নাগরিক হিসাবে আমরা যেটা করতে পারি সেটা হলো অন্যায়কে অন্যায় বলা। যারা এই অপশক্তির অংশ না, সেটা আওয়ামী অপশক্তি হোক, বর্তমান অপশক্তি হোক, যারা কোনো অপশক্তির অংশ না, যারা ব্যক্তিগত ধান্দায় ব্যস্ত না, আপনি খেয়াল করবেন যে আওয়ামী লীগ করলে অন্যায়, আমি করলে অন্যায় না, এটা যারা বলে তারা কিন্তু ধান্দাবাজ। তারা ওই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ধান্দাবাজরা কি বলতো, তাদেরটা ঠিক, তাদের নির্বাচন না করাটা ঠিক, ভোট ডাকাতি করা ঠিক, সবই ঠিক, কারণ উন্নয়ন হচ্ছে। তো চেতনা ব্যবসায়ের মতো কিন্তু আরেকটা অপশক্তি তৈরি হয়েছে, জুলাই ব্যবসায়ী। তারা আবার জুলাইকে ব্যবহার করে নানা অন্যায়কের সাফাই গায়, অন্যায়ের গীত গায়। আওয়ামী লীগের সব খারাপ, আমাদেরটা সব ভালো। আমরা খেয়াল করছি যে সুবিধাবাদীরা সামহাও সবসময় সবকিছু দখল করে ফেলে। এটা থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। পরিত্রাণ পাওয়ার উপায়, আমাদেরকে কথা বলতে হবে এবং একটা জায়গায় একমত হতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। দেশকে বাঁচাতে হলে আমাদেরকে সেই জায়গায় কাজ করতে হবে, নাহলে অপশক্তি বারবার সুযোগ নিচ্ছে। আমরা একটা জায়গায় একমত হই, অন্যায়কে অন্যায় বলবো, সেটা যে দলের হোক।